নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস পেশ করছি এখনকার প্রতিবেদন। আজকের বিষয় ভারত বাংলাদেশ হঠাৎ যুদ্ধের মুখে। এতদিন যেটা লাগবে পর্যায়ে ছিল, লাগেনি। আজ সেটা মনে হচ্ছে লাগবে, এবং তা খুব তাড়াতাড়ি। ভারত আর বাংলাদেশের মধ্যে কেন এতদিন, অন্তত গত 5 মাস ধরে কেন যুদ্ধ লাগেনি, তার জন্য যদি প্রশংসা করতে হয় তবে তা করতে হবে ভারতকে। আর আজ যদি তৈরি হয়ে থাকে যুদ্ধের পরিস্থিতি, তবে তার জন্য দায় যদি থাকে কারো, তবে সে হলো বাংলাদেশের বর্তমান নাবালক সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস এবং তার অপগণ্ড উপদেষ্টাদের। এবং হঠাৎ এই যে পরিস্থিতির পরিবর্তন, এটার কারণ হলো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক অতিরিক্ত ভাব ভালোবাসা, হবনবিং, যার ফলে বাংলাদেশের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর প্রধান তার দলবল নিয়ে বাংলাদেশ সফর করে গেলেন কয়েকদিনের জন্য, এই দুদিন আগে। 1971 বাংলাদেশের জন্মের পর এই প্রথম ঘটল এমন ঘটনা। এবং ভারত যে এই বিষয়টি আদৌ ভালোভাবে নেয়নি তা স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে ভারত। যে ভাষায় ভারত তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, সেরকম ভাষা প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে সংঘাতের প্রেক্ষাপটে ইতিপূর্বে কোনো দিন বলেনি ভারত। অবশ্য আজ বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক যে জায়গাতে নামিয়ে এনেছে বাংলাদেশ, তেমন জায়গায় অন্য কোনো পড়শি দেশের সঙ্গে সম্পর্ক নামেনি কোনো দিন। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI এর সর্বোচ্চ কর্তাদের বাংলাদেশ সফরের প্রেক্ষিতে ভারতের বিদেশ দপ্তর যে কড়া প্রতিক্রিয়া দিয়েছে গত শুক্রবার সন্ধ্যায়, সেটাতে বোঝা যাচ্ছে ইউনূস সরকারের এতদিনের সব রকম বালকিল্যপনা ভারত গুরুত্ব দেয়নি। তবে এতদিন গুরুত্ব না দিলেও এবার ভারতের সহ্যের বাঁধ ভেঙেছে এবং যে কোনো কড়া ব্যবস্থার দিকে যেতে পারে ভারত। আমি বলবো ভারতের তীব্র প্রতিক্রিয়ার কথা এখন বলবো, এবং যুদ্ধের ছায়া কিভাবে ঘনিয়ে আসছে সে কথাগুলো বলবো। তবে তার আগে কেন ও কার দোষে দীর্ঘদিনের বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দুটি দেশের মধ্যে সম্পর্ক আজ এই জায়গাতে পৌঁছলো, সে কথাটি শুনুন। গত বছর ওই যে জুলাই ষড়যন্ত্র, আমি ওটাকে জুলাই বিপ্লবও বলবো না, জুলাই গণ অভ্যুত্থানও বলবো না, ওটার আসল পরিচয় হলো জুলাই ষড়যন্ত্র। সেই জুলাই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে 5ই আগস্ট বাংলাদেশে ক্ষমতা বদলের আগে থেকেই দেশ জুড়ে ভারত বিরোধী প্রচার ক্রমশ ঊর্ধ্বগামী হতে শুরু করেছিল এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটা করা হয়েছিল। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর 8ই আগস্ট ক্ষমতা নেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রাথমিকতা হওয়া উচিত ছিল দেশের মানুষকে টালমাটাল অবস্থা থেকে মুক্তি দেয়া, দেশে শান্তি ফিরিয়ে আনা, দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতিটাকে ঠান্ডা করা। কিন্তু আশ্চর্যজনকভাবে এই সরকার প্রাথমিকতা হিসেবে বেছে নিয়েছিল ভারত বিরোধিতাকে। যেন ভারতের সঙ্গে যে সখ্যতার সম্পর্ক সেটা ভেঙে গুড়িয়ে দেওয়াই হলো এই সরকারের সবচেয়ে বড় লক্ষ্য। 8 আগস্ট শপথ নেওয়ার আগেই মোহাম্মদ ইউনূস ঘোষণা করে বসলেন বাংলাদেশের ক্ষমতা আছে উত্তর পূর্ব ভারতে আগুন জ্বালাবার। আমার এক বন্ধু সে সময় এই বিষয়টি নিয়ে আলোচনা প্রসঙ্গে বলেছিল, হঠাৎ পাওয়া ক্ষমতার গরমে ইউনূসের মুখ ফসকে বেরিয়েছে কথাটা। বুড়া মানুষ তো আনন্দের আতিশয্যে মাথা ঠিক রাখতে পারে নাই। প্রথমটাই এটাই মনে হয়েছিল আমাদেরও। ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষকও বলেছিলেন এ কথাটা খুব একটা গুরুত্ব দেওয়ার নেই,
কারণ ইউনূসের এরকম প্রতিক্রিয়ার কোনো যুক্তিসঙ্গত কারণই ছিল না, মাথা গরম হয়েছিল হঠাৎ ক্ষমতা পেয়ে। শেখ হাসিনা তার 3 দিন আগেই ভারতে আশ্রয় পেয়েছেন, তাকে প্রত্যর্পণের দাবি তখনও ওঠেনি, আর ভারত তখনও পর্যন্ত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো ভূমিকাও নেয়নি। আজ 6 মাস পরে যে ইউনূস সরকারের বিরুদ্ধে ভারতের সরকার কোনো বিরূপ ব্যবস্থা নিয়েছে তা নয়, বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করেনি, প্রতিশোধমূলক কোনো স্টেপস নেয়নি, কিন্তু ক্ষমতায় বসার পর থেকে বাংলাদেশের এই সরকার যেন পণ করে বসেছে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করবে। ভারতের ইরিটেশন যাতে বাড়ে তার সব কিছুই করেছেন ইউনূসের সরকার। এমনকি যুদ্ধের হুমকি পর্যন্ত দিতে কসুর করেননি, দ্রোণ উড়িয়েছেন, সেনা সমাবেশে বলেছেন যুদ্ধের জন্য তৈরি থাকতে। ভারত চুপচাপ মেনে নিয়েছে এসব বালখিল্য সুলভ ব্যাপার স্যাপার। ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনোভাবেই নাক গলানোর চেষ্টা হয়নি কোনো দিন। কেবল একটি বিষয়ে ভারত তার দুশ্চিন্তা ও প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, একবার নয় একাধিকবার। সেটা হলো বাংলাদেশে হিন্দু সহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচার যাতে বন্ধ হয় তার জন্য বাংলাদেশের সরকারকে অনুরোধ করেছে কেবল। সেটাও হুমকি নয়, অনুরোধ। ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে ও তার দ্রুত মুক্তির দাবিতে ভারত সরকার যেসব পত্রাচার করেছে সেগুলো করেছে যথেষ্ট সংযমের সঙ্গে। কেউ যদি বলে এগুলো ভারতের করা উচিত হয়নি, কারণ ওগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, তাদের সবিনয়ে বলবো সেই 1947 সালে পাকিস্তানের জন্মের পর এবং তারপর নবপর্যায়ে 1971-এ বাংলাদেশের জন্মের পর যখনই সে দেশে হিন্দু বৌদ্ধরা আক্রান্ত হয়েছে তখনই বাস্তুহারাদের ঢেউ এসে আছড়ে পড়েছে ভারতে। সেটা আর বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হয়ে থাকেনি। সুতরাং ভারতের উদ্বিগ্ন হওয়াটা কোনোভাবেই অন্যায় ও অহেতুক নয়, কিন্তু ভারতের উদ্বেগকে বিন্দুমাত্র আমল দেয়নি ইউনূসের সরকার। এমনকি চিন্ময় দাসকে আইনের সাহায্য না দিয়েও যথেষ্ট নির্বুদ্ধিতা ও শত্রু মানসিকতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ। বোঝা যায় না একজন তরুণ সন্ন্যাসীকে এদের এত ভয় কেন। অতি সম্প্রতি সীমান্ত ঘেরা নিয়ে একটা যুদ্ধের পরিবেশ তৈরি করলো বাংলাদেশ। বোঝাই যাচ্ছিল বাইডেন সরকার বিদায় নেওয়ার আগে একটা যুদ্ধ বাঁধিয়ে চলে যেতে চায়। ভারত সেই ফাঁদে পা দেয়নি, পা দেবেও না কোনোদিন, কারণ ভারত যুদ্ধবাজ দেশ নয়। ভারত চীনের মতো আগ্রাসী ও ভূমিলোলুপ দেশ নয়। তা যদি হতো তবে 1971-এ যুদ্ধ জয়ের পর স্বেচ্ছায় বাংলাদেশ ছেড়ে 1 ইঞ্চি জমি দখল না করে ভারত চলে আসতো না। কিন্তু ভারত চলে এসেছে, কিছু নেয়নি, শুধু দিয়েছে। যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নিয়ে দিনরাত হুমকি দেয় বাংলাদেশের ভারত বিরোধী লবি, ভারত বিরোধী শক্তি, সেই সমস্যা সেই 1971-এই মিটিয়ে ফেলতে পারত ভারত যদি চাইতো। সেদিন এবং তার পর আজ এই দীর্ঘ 53 বছর একদিনের জন্য ভারত বাংলাদেশের 1 ইঞ্চি জমির ওপরে কোনো লোভ করেনি। উল্টে ছিটমহল চুক্তি করে দীর্ঘদিনের সমস্যা মিটিয়েছে এবং সেই চুক্তিতে নিজেদের জমি বেশি দিয়েছে ভারত বাংলাদেশকে। এবার বলি ভারত আজ কিভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। ওই ISI এর দলবল, সেনাপ্রধান তার দলবল নিয়ে আসার পর তারা নাকি বাংলাদেশের শাহিন-2 মিসাইল তৈরি করবেন। শাহিন-2, শাহিন-1 আছে পাকিস্তানে, আর বাংলাদেশের গাজীপুরে তৈরি হবে শাহিন-2। সেই ব্যাপারে তারা এখানে সব কথাবার্তা বলে গেছে, ব্যবস্থা করে গেছে। তো এই সবগুলো করেছে। এছাড়া তো গত 2 মাস ধরে
জাহাজে করে মালপত্রের সঙ্গে অস্ত্র আসছে। বাংলাদেশের একদল অফিসার, সেনা অফিসার গিয়ে পাকিস্তানে গিয়ে তার আগে দেখা করে এসছে, সেখানে কথাবার্তা বলে এসছে। তো এই সমস্ত ব্যাপারগুলো ভারত সুনজরে নেয়নি, নিতে পারে না। ভারত কিভাবে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছে? গত শুক্রবার সন্ধ্যায় বিদেশ দপ্তরের প্রাত্যহিক সংবাদ ব্রিফিংয়ে নয়াদিল্লিতে আইএসআই প্রধানের সদল বলে বাংলাদেশ সফরে আসা ও সেনাকর্তাদের সঙ্গে বৈঠক ও হবনবিং প্রসঙ্গে ভারত সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ইন্ডিয়া ইজ কিপিং এ ক্লোজ ওয়াচ অন ডেভেলপমেন্টস ইন দ্য নেবারহুড হ্যাভিং এ বিয়ারিং অন ন্যাশনাল সিকিউরিটি। অর্থাৎ জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত তার প্রতিবেশী দেশটিতে কি হচ্ছে না হচ্ছে সেদিকে কড়া নজর রেখেছে। এই পর্যন্ত মোটামুটি সাধারণ কথা ছিল যে কড়া নজর রেখেছে প্রতিবেশী দেশে কি হচ্ছে না হচ্ছে, কিন্তু এগুলো সাধারণ ডিপ্লোম্যাটিক কথা, এর খুব একটা যে গুরুত্ব আছে তা নয়। কিন্তু এরপর যে কথাটি বলেছেন ভারতের মুখপাত্র, সেটা একেবারেই স্বাভাবিক এবং নরম ধাঁচের কথা নয়। তিনি বলেছেন, প্রয়োজন বোধ করলে ভারত অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস, অ্যাকশনস নেবে। এখানেই থামেননি ভারতের মুখপাত্র। তিনি আরও বলেছেন, উই কিপ অ্যান আই অন অল অ্যাক্টিভিটিস অ্যারাউন্ড দ্য কান্ট্রি অ্যান্ড ইন দ্য রিজিয়ন, অ্যাজ ওয়েল অ্যাজ all activities affecting national security and the government will take appropriate steps. অর্থাৎ আমরা ওই যেটাই বলেছে, শুধু আমাদের দেশ নয়, অ্যারাউন্ড দ্য কান্ট্রি, আমাদের এই দেশে এবং দেশের বাইরে এই পুরো অঞ্চলে, রিজিয়নে কি হচ্ছে না হচ্ছে এবং সেগুলো আমাদের দেশের, ভারতের ন্যাশনাল সিকিউরিটিকে কিভাবে সেগুলো আঘাত দিতে পারে, আমরা সেই সমস্ত ব্যাপারগুলো দেখছি, নজরে রেখেছি এবং যথা সময়ে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ব্যবস্থা নেব, উপযুক্ত ব্যবস্থা নেব। নয়াদিল্লির সাউথ ব্লকের তথ্যাভিজ্ঞ মহলের এক পরিচিতের সঙ্গে এই বিষয়ে আলাদাভাবে কথা বলতে তিনি জানালেন, গত 5 মাস ধরে তেমন কোনো দুশ্চিন্তা ছিল না। ছোটোখাটো টুকটাক লাগছিল, বাড়ছিল, এগুলো লাগবে, কারণ এই সরকার একই নাবালক সরকার, আর যারা উপদেষ্টা হচ্ছে তারা সবাই এক একটা অপগণ্ড, সুতরাং এরকম চলতেই থাকে। এটা নিয়ে খুব একটা ভাবনা চিন্তা করেনি ভারত। সাউথ ব্লকেও হাওয়া কিছুতেই কোনোটাই গরম ছিল না। কিন্তু এই পাকিস্তান প্রসঙ্গে এসে এবং বিশেষ করে ওই পাকিস্তানের সেনা আইএসআই কর্তাদের বাংলাদেশে এসে বেড়ানো নিয়ে, সফর করা নিয়ে এবং যেসব বৈঠকের যেসব খবরাখবর ভারতের কাছে আসছে, তাতে কিন্তু এখন আমাদের সাউথ ব্লকের হাওয়া কিন্তু গরম হয়েছে। ইস্টার্ন সেক্টরে চরম সতর্কতা বার্তা চলে গেছে। এখনো শুধুমাত্র স্ট্রাইক কথাটা বলা হয়নি, কিন্তু বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে নিয়ে এগিয়ে চলেছে, স্ট্রাইক কথাটা বলতে আর খুব বেশি দেরি নেই, এটাই মনে হচ্ছে। কি ঘটতে পারে তাহলে? এটাও আমি জিজ্ঞেস করলাম, ভারত কি অল আউট অ্যাটাকে যাবে? ভদ্রলোক একটু ভেবে বললেন, না, ওদের জন্য আবার অল আউট অ্যাটাক কি, ওটা কিছু টার্গেটেড অ্যাটাক হলেই যথেষ্ট, তাতেই কোমর ভেঙে যাবে। এখন এই যে পরিস্থিতি, এই যে কোমর ভাঙার কথা বলা হচ্ছে, এই যে বলা হচ্ছে যে ওখানে টার্গেটেড অ্যাটাক, এগুলো কেন বলা হচ্ছে সেগুলো তো বললাম। এবার এর থেকে বাঁচতে গেলে কি করতে হবে? ইউনূস সরকার চলে যাওয়ার জন্য তৈরি, এটা তো মোটামুটি বাতাসে ভাসছে। কারণ অন্য কোনো দেশের, ভারতের সেনা একটাই সেনা, একটাই কমান্ড, আর বাংলাদেশে তো এক নয়, একাধিক, কতগুলো গোষ্ঠী আছে, কতগুলো কমান্ড আছে, কতগুলো গোষ্ঠী আছে, তাদের কতজনের নির্দেশ চলে, সেটা তো বাংলাদেশের জন্মের পর থেকে দেখা যাচ্ছে। কতবার সেনা অভ্যুত্থান হয়েছে, একদল আর এক দলকে মেরেছে,
একদল আর এক দলকে বসিয়েছে, তাকে আর এক দল মারছে। এই তো বাংলাদেশের ইতিহাস। ওদের দেশপ্রেমী সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর তো পরিচয় একটা, এই হত্যাকাণ্ড। ওদের তো লড়াই করে দেশের সীমানা, দেশকে স্বাধীন করতে হয়নি, স্বাধীন রাখতেও হয়নি। তা এখন এই যে ঘটনাগুলো ঘটছে, এবং আরও যে বড় ব্যাপার যেটা ঘটতে যাচ্ছে, সেটার থেকে বাংলাদেশের সাধারণ মানুষকে, বাংলাদেশে যারা ভারত বিরোধী, যারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ চায়, অমুক চায় তমুক চায়, তাদের আমি জানি না তাদের কত পার্সেন্ট তারা, তবে তারা অত্যন্ত ছোট্ট একটা শতাংশ। তাদের বাংলাদেশের একটা বিরাট সংখ্যক মানুষ, তারা এখনো কিন্তু মনে করে বাংলাদেশের কাছের হচ্ছে ভারত। ভারতের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস, তাদের সম্মান এবং শ্রদ্ধা। আমার এই যে ইউটিউব চ্যানেলে প্রতিদিন কত যে মন্তব্য আসে, সেটা হচ্ছে ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু। তাদের জায়গায় ওই কয়েকটা এই অপগণ্ড, অপদেষ্টা আর তাদের দলবল কটা। তো এই পরিস্থিতিতে যুদ্ধ যদি সত্যিই বাধে, ভারত যদি শেষ পর্যন্ত বাধ্য হয় ব্যবস্থা নিতে, তাহলে তো বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের। বাংলাদেশকে থামাতে ভারতের কোনো ক্ষতি হবে না, বলে দিলাম। ওই গায়ে একটু আঁচড় বড় জোর লাগবে, তার বেশি নয়, কিন্তু বাংলাদেশের বিরাট ক্ষতি হয়ে যাবে। বর্তমান শুধু নয়, বর্তমান এবং ভবিষ্যৎ সব দিকে ক্ষতি হবে। তার জন্য কি উপায় নেওয়া যেতে পারে? আমার তো মনে হয় এই ব্যাপারে চিন্তা করার সময় এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর। আমি আগেই বলেছি, তাদের মধ্যে একটা বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব আছে, বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত বাংলাদেশ সেনাবাহিনী। এই ফৈজুর রহমান নাকি যে ISI এ আছে, ওই রাজাকারের দলবল, ওদের বাইরেও বাংলাদেশে সত্যিকারের দেশপ্রেমিক সেনাবাহিনীও রয়েছে। তাদেরকে বলবো জেগে উঠতে। তারা জেগে উঠে বাংলাদেশের ইতিহাসে যেমন আছে একদল আর এক দলকে মেরে দেওয়ার, এখন বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, যারা ভারতের বিরুদ্ধে যাওয়ার নাম করে বাংলাদেশকে বিপদে ফেলতে চাইছে, তাদেরকে খতম করে তাদেরকে সেখান থেকে নিয়ে আসতে হবে। তাদেরকে ব্যবস্থা করতে হবে বাংলাদেশকে বাঁচিয়ে রাখার জন্য। সেই সঙ্গে বাংলাদেশের যারা সাধারণ মানুষ, যারা ভারতকে তাদের নিজেদের মনে করে, যারা মনে করে যে ভারত ছিল বলে তারা স্বাধীন হতে পেরেছে, তাদের দেশের জন্ম হতে পেরেছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। এইভাবেই তাহলে এই যে দুর্বৃত্ত দল, যারা অবৈধভাবে দখলদারি করছে বাংলাদেশের শাসন ব্যবস্থায় আজকে, তাদেরকে খতম না করলে, খতম মানে আমি তাদেরকে মেরে ফেলার কথাও ভাবতে পারেন, অথবা ভাবতে পারেন তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া। তারা না এগিয়ে এলে, সেনাবাহিনী না এগিয়ে এলে, এবং রাষ্ট্রপতি এবং ওখানকার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, এদেরকে আজকে মুখ খুলতে হবে। এদের আর চুপ করে বসে থাকলে চলবে না। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ইউনূস এবং তার গঙ্গের বিরুদ্ধে। তারা কিন্তু মানুষের আশীর্বাদ পাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, ওয়াকারুজ্জামান, এদেরকে এগিয়ে এসে আজ বাংলাদেশকে রক্ষার ব্যবস্থা করতে হবে। পাকিস্তান বাঁচাতে পারবে না, চীনও বাঁচাতে পারবে না, চীন এসে এখন বাংলাদেশ না, এখন ভারতের শরণ নিচ্ছে, এখন ট্রাম্পের তাড়া খেয়ে। এই প্রসঙ্গে আজকে এর পরে আর একটি ভিডিও করব, সেটা দেখে নেবেন। আপাতত এখানেই রাখছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।